আজকের ক্লাসটা এই অধ্যায়ের সবকিছু, এবং এটার উপরে তোমার ফুললি চ্যাপ্টার 9 ডিপেন্ড করবে। এর উপরে তোমার সেকেন্ড পার্টের 6টা অধ্যায় নির্ভর করবে। তাহলে ভালো করে খেয়াল করো, আজকের ক্লাস আমরা পড়বো, এর জন্য আমরা হাতে চুড়ি পরেছি। দেখো, হাতে চুড়ি পরে আমরা আজকের ক্লাস নিতে এসেছি। শোনো, তো আগের দিন আমরা যখন এসএইচএম এর ওই কি বলে ওটাকে, কি একটা কিউট ইকুয়েশন ছিল না আমাদের, এসএইচএম এর একটা কিউট ইকুয়েশন ছিল আমাদের কাছে। সেই কিউট ইকুয়েশনটাকে যখন আমরা আগের দিন সমাধান করেছিলাম, সমাধান করে আমরা পেয়েছিলাম এরকম একটা রাশি যে y ইকুয়াল টু a সাইন ব্র্যাকেট দিয়ে ওমেগা টি প্লাস ডেল। এই তো, তাই না? এই পর্যন্ত পাইছিলাম না? y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। এই তো, নাকি অন্য কিছু? তাহলে আমরা মোটামুটি এরকম একটা জিনিস পেয়েছিলাম। তো ভালো কথা, আমরা পাই, কোনো আপত্তি নাই এখানে। কি মানে কি এই ভণ্ড কোথাকার, ধর তুই কন্টিনিউয়াসলি 2 থেকে 3 দিন লেট করে আসতেছিস, এরকম যেন না দেখি। তাহলে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল, অর্থাৎ এটা একটা সাইন ওয়েভ আমরা পেয়েছি। কি পেয়েছি? তো নরমালি তোমরা জানো সাইনের গ্রাফ দেখতে কেমন হয়, হালকা পাতলা জানার কথা না, না জানলেও আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, সাইনের গ্রাফ তোমাদের মোটামুটি জানা যে এরকম ঢেউ খেলা গ্রাফ, তাই না? এরকমই। তো আমাদের এসএইচএম এর ডেফিনিশনটা কি ছিল বলতো? এসএইচএম এর ডেফিনিশন ছিল বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার আগে যদি আমরা বাচ্চাকালের ডেফিনিশন চিন্তা করি, বাচ্চাকালের ডেফিনিশনটা ছিল এটাকে পিরিয়ডিক মোশন হতে হবে, এটাকে হারমোনিক মোশন হতে হবে, এবং এটার যে গতিপথটা এটা স্ট্রেট লাইন হতে হবে। মানে এই যে গতিপথটা কেমন হতে হবে? স্ট্রেট লাইন হতে হবে, এরকম হতে হবে, তাই না? তাহলে গতিপথ হতে হবে স্ট্রেট লাইন। এটা কি স্ট্রেট লাইন মনে হচ্ছে তোমাদের? তাহলে একটা প্রশ্ন এসেই যায় যে এসএইচএম এর সরল রেখার গতিপথের ইকুয়েশন এরকম হবে কেন? সরল রেখার গতিপথের ইকুয়েশন হবে সরল রেখার মতো, সাইন কেন আসবে? এটা তো আসলে বুঝতে হবে আমার, তাই না? এটা বোঝাই আজকের ক্লাসের আমাদের প্রথম পার্ট এবং ভেরি ইম্পর্টেন্ট জায়গা। যে ধরো আমরা এই গ্রাফটা যে আঁকলাম, আমরা গ্রাফটা মূলত এঁকেছি ওয়াই আর এই অক্ষের টাইম। কি করে গ্রাফটা এরকম হলো? তো এর জন্য পাগল টাগল হয়ে গেল নাকি? না, হয়নি। তো এই গ্রাফটা কি করে এরকম হইলো এটা আমাদের বুঝতে হবে। এর জন্য দেখো, আমরা যদি স্প্রিংটাকেই চিন্তা করি, মনে করো স্প্রিং, আমরা এই স্প্রিংটাকে এরকম করে ছেড়ে দিয়েছি, বা অত জোরে না, মনে করো এই স্প্রিংটা মনে করো আপ ডাউন করছে। আর তোমাদের সামনে মনে করো আমরা একটা খুবই ভালো প্রজাতির ক্যামেরা দিয়ে দিয়েছি, তোমরা ক্যামেরা দিয়ে ঘট 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 করে পিকচার তুলছো, কুটকুট কুটকুট খুবই হাই রিফ্রেশ রেটে তুমি পিকচার তুলছো। তাহলে ভালো করে খেয়াল করো, হাই রিফ্রেশ রেটে যদি তুমি পিকচার তুলো, তাহলে বিষয়টা এরকম না, তুমি প্রথম একটা অবস্থান পাবা যেখানে এরকম ছোট, তারপরে এরকম, 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 তারপরে ছবিটা এই এই ছবিগুলোকে যদি তুমি পাশাপাশি বসাও, দেখো এই 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 এই, এরপরে মনে করো আর বড় হচ্ছে না, ছোট হচ্ছে, এই 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 এই। তাহলে মনে হয় বুঝতে পেরেছো যে কি ঘটনাটা হচ্ছে। আমি আরেকটু ভিজুয়ালাইজেশন করাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনে করো প্রথমে এখানে তুমি দেখলা অলমোস্ট মানে কাঁপাকাঁপি শুরু হবে, এরপরে তুমি দেখতেছো হ্যাঁ একটু কাঁপাকাঁপি হলো, আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, সর্বোচ্চ বড় হলো, এখন আর বড় হচ্ছে না, ছোট হচ্ছে। দেখলা ছোট হলো, আরেকটু ছোট হলো, আরেকটু ছোট হলো, একবারে বৃদ্ধি হয়ে গেল। এবং শুধু তাই না, একটা স্প্রিং এর যদি এরকম করে আপ ডাউন হয়, তাহলে আমার এখানে তো হাতে ধরা আছে, ওকে যদি তুমি এতখানি টানো, ও প্রথমে নিচে যায়, পরে অতখানি উপরে যায়। অর্থাৎ সে বড় হতে হতে মনে করো বড় হলো, ছোট হতে হতে এখানে থামলো না, সে সে উল্টা দিকে ছোট হওয়া শুরু করলো, এই 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 দিয়ে আর সে মানে ছোট হওয়ার লাস্ট লিমিটে চলে গেছে। তারপরে সে
আবার একটু একটু করে কম ছোট হচ্ছে, দিয়ে আবার এখানে গেল, দিয়ে আবার সে এইদিকে back করলো। আমার কি কথাটা বুঝতে পেরেছো? এখন পরের জায়গা বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ, দেখো এটা মনে করো এই যে স্প্রিংটা বড় হওয়া শুরু হলো, বড় হতে হতে এই সর্বোচ্চ পর্যায়ে এটা, দিয়ে আবার ছোট হতে 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 শূন্য, শূন্য মনে করো, দিয়ে এটা মনে করো নেগেটিভ হতে হতে এই একবার সর্বোচ্চ, নেগেটিভের লাস্ট প্রান্তে এখানে ঠেকলো, ঠেকার পরে আবার তো এটা ব্যাক আসবে, স্প্রিং তো এরকম আপ ডাউন করতে থাকবে, আবার ব্যাক হচ্ছে ব্যাক হচ্ছে ব্যাক হচ্ছে, মানে কি আগের অবস্থায় ফিরে যেতে যেতে ফিরে গেল, আবার বড় হওয়া শুরু হলো, আবার আস্তে আস্তে হয়ে ব্যাক হয়ে গেল। এই 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 হচ্ছে। কথা কি বুঝতে পেরেছি? কথা ক্লিয়ার? তো ওইটার গ্রাফ যদি আমরা এঁকে, দেখো তো এই মাথাগুলো যদি জোড়া লাগাই দিই, দেখো এবার বলো দেখতে কেমন হলো? সাইনের গ্রাফের মতো হলো। মানে আমরা আসলে কি করেছি, এই প্রত্যেকটা যে আমরা ছবি নিয়েছি, ছবিটা কিন্তু একটা সরল রেখারই ছবি নিয়েছি, আর ছবিটা নিয়েছি হয়তো কত মিলি সেকেন্ড পর পর, ন্যানো সেকেন্ড পর পর, তা না হলে তো আমরা স্লো মোশনে ভিডিও করলে অনেক সময় ক্রিকেটের বল করছে এরকম করে না, এইরকম করে যদি আমরা ছবিটা টেক করি, জাস্ট পিকচারটা নেই, দেখো এই মানে ওয়াই এর চেঞ্জটা ধীরে ধীরে বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার কমতে কমতে সর্বনিম্ন, আবার বাড়ে। ওই চেঞ্জটাকে সিরিয়ালি যদি আমরা সময় রেসপেক্টে বসাই, অর্থাৎ প্র্যাকটিক্যাল কিন্তু এই ঘটনাটাই, আমরা প্র্যাকটিক্যালি যদি ছবি আঁকিয়ে ছবিগুলোকে একটার পর একটার পর একটার পর একটার পর এইভাবে করে, মানে একটার উপর আরেকটা পেস্টিং করে 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 লাগিয়ে দিই, এরকম একটা সাইন। কথা বুঝতে পেরেছি? যে আমার মোশন সরল লেখায় থাকছে, কিন্তু আমরা যদি সময়ের রেসপেক্টে চেঞ্জ কেমন হচ্ছে এটা মাপতে যাই, সময়ের রেসপেক্টে চেঞ্জ কেমন হচ্ছে এইটা যদি আমরা মাপতে চাই, দেখা যাচ্ছে চেঞ্জের মানটা সাইন ফাংশন আকারে হচ্ছে, এবং এই জন্য আমরা এই ওয়াইটা সাইনের পাচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে কথার বেসিকটা দাঁড়াইলো কি, যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে এস এইচ এন, যা স্ট্রেট লাইন হতে হবে এর গতি, তাই না? এর গতি স্ট্রেট পথে আছে, কারণ আমার কাপাকাপি তো স্ট্রেট পথে হচ্ছে, হ্যাঁ কি না? বাট এই গতিটাকে টাইমের রেসপেক্টে আমি যখন মেজার করতেছি, এটা সাইনের উপর। কথা কি বুঝতে পেরেছি? আমাদের প্রথম বেসিক কথা ছিল এস এইচ এম থেকে আমরা সাইন পাইলাম কেমন। এই হচ্ছে মেইন কথা, যে আমরা যদি এসএইচএম এর স্মরণ গুলাকে টাইমের রেসপেক্টে একটু পর পর চোখ খুলি বন্ধ করে খুলি বন্ধ করে 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 যদি দেখি, সেটা এরকম। কথা বুঝতে পেরেছো? মানে প্রথমে মনে হবে একবারে কম, ধীরে 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 বড় হবে, আবার শূন্য হয়ে আবার নেগেটিভ হবে, এই এই হচ্ছে। ক্লিয়ার? তাহলে এসএইচএম এর স্মরণ কি করে সাইন হলো? ক্লিয়ার? এসএইচএম এর স্মরণ কি করে সাইন ওয়েভ হলো? এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো? এই ওকে ওকে। এবার শুধু এসএইচএম কে আমরা সাইন বানাই চুপ থাকতে বসবো না, আমরা আরো একটা জিনিস থেকে সাইনে আনবো। এসএইচএম কে আমরা যেমন করে সাইন লিখতে পারলাম, নট অনলি এসএইচএম, প্রয়োজনের তাগিদে আমরা সার্কুলার মোশনকেও সাইন বানাতে পারবো। সার্কুলার মোশনকেও কি বানাবো? আগের বার দেখাইলাম এসএইচএম থেকে সাইন, সাইন হলে কিন্তু কসও হবে, ওটাকে আমি একটু বুঝাই দিই তোমাদের, তারপরে এখানে যাচ্ছি। মনে করো এই স্প্রিংটার আমরা শুরু করেছিলাম থেকে একবারে জিরো থেকে, টাইমটা জিরো থেকে স্টার্ট না করে যদি টাইমটা ম্যাক্সিমাম অবস্থা থেকে স্টার্ট করতাম, তাহলে কি হইতো জানো? তাহলে গ্রাফটা জাস্ট এইখান থেকে শুরু হতো, গ্রাফটা জাস্ট এইখান থেকে শুরু হতো, এইখান থেকে শুরু হতো। তাহলে কস, দেখো গ্রাফটা যদি এইখান থেকে শুরু করে, এটাই কসের ফাংশন। বুঝতে পেরেছি কথা? অর্থাৎ তোমার সাইন বা কস দিয়ে তার ওয়াই কে আরামে প্রকাশ করা যায়, তার অ্যামপ্লিটিউডকে খুব ভালো করে প্রকাশ করা যায়। এইটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো অবজেকশন নাই, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এসএইচএম এর গ্রাফ কি করে সাইনে কনভার্ট হলো বোঝা গেছে। এবার আমরা দেখব কি করে কি করে কি করে সার্কুলার মোশনকে সাইনে কনভার্ট করা যায়, কি করে সার্কুলার মোশনকে সাইনে কনভার্ট করা যায়, কি মোশনকে? সার্কুলার মোশনকে কি করে সাইনে কনভার্ট করা যায়। কথা কি ক্লিয়ার? এখন সার্কুলার মোশনকে সাইনে কনভার্ট করব কি করে আমরা,
এটাও আমরা একটু বুঝাচ্ছি, দেখো এটাও ভেরি ইম্পর্টেন্ট। সার্কুলার মোশন মানে বৃত্তীয় গতি, যেটা আমরা নিউটনিয়ান মেকানিক্স অধ্যায় শুরুতে পড়েছিলাম না, বৃত্তীয় গতি। কথা কি বুঝতে পেরেছি? এই বৃত্তীয় গতির সাথে আমরা এই এ সাইন ওমেগা টি এটা মিলাই দেবো। কেমনে মিলাবো এখন দেখো। ডেল নিয়ে পরে কথা হবে, ডেল নিয়ে কথা আসলে আপাতত আগে বলার দরকার নাই। ডেল নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, একটু পরেই কথা বলা ভালো ডেল নিয়ে, নো প্রবলেম। আগে একটু খেয়াল করি আমরা এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একটা বৃত্ত, সুন্দর বৃত্ত। তাহলে এই সুন্দর বৃত্তকে আমরা টাচ করি, টাচ করলাম, টাচ করার পরে বলছে বৃত্তের ব্যাসার্ধ দেখাও, দেখাই দিলাম, ভালো লাগলো দেখতে। এখন এই বৃত্তকে ব্যাসার্ধটা কি করবে দেখো তো, চারটা অংশে ভাগ করা যায় না? দেখো তো, এই একটা দুইটা তিনটা চারটা অংশে ভাগ করা যাই তো, হ্যাঁ কি ঠিক? একটা জিনিস খেয়াল করো, মনে করো এইটা এখানে একটা কণা আছে, ছোট্ট একটা কণা আছে। এই কণাটা মনে করো এই বৃত্তাকার পথে এইভাবে মনে করো ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ক্লিয়ার? ঘুরছে। প্রশ্ন হচ্ছে এইখান থেকে মনে করো কণাটা এই পর্যন্ত গেল, একটু কণাটার সরণ বা ওয়াই অ্যাক্সিসের সরণ ধীরে ধীরে কেমন করে করে চেঞ্জ হলো একটু দেখো। এইখানে ওয়াই বিন্দুতে সরণ 0, তারপরে সরণ একটু 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 করে এই পর্যন্ত আসছে, সর্বোচ্চ হচ্ছে এইখানে যা আঁকলাম ওইটুকু যদি আমি এখানে আঁকি সেটা আমি এইটুকুর মধ্যে আঁকবো। সর্বোচ্চ হয়েছে এইটুকু, এইটুকুর মতো মিলানো যায়, যায় যায়। খেলা এখনো শেষ হয়নি, খেলা তো কেবল শুরু। এর পরের অংশটা মনে করো, এখানে তো সর্বোচ্চ হয়ে গেছে, তুমি 100তে 100 পেয়ে গেছো, পরের পরীক্ষায় 100তে 100 পেতে পারো, এর বেশি পাওয়ার সুযোগ নেই। তবে 99 পাওয়ার সুযোগটাই, সম্ভাবনাটাই বেশি। 100তে 100 পাওয়া তো কঠিন, যতই সহজ প্রশ্ন। এখান থেকে কি হলো, একটু একটু করে কমবে। দেখো এই একটু একটু করে কমছে না, দেখো একটু একটু করে কমছে না, একবারে জিরোতে চলে আসবে। এই এই সাদা অংশটাকে দেখো তো আমি এইখানে ড্র করতে পারি কিনা। পারলাম? পারলাম। এরপরে কি হলো, জিরো তো পাওয়া শেষ, তোমরা ওই যে আমাদের অ্যাডমিশন টেস্টের মতো নেগেটিভ পাবে দাও, ইটস টাইম ফর নেগেটিভ মার্কিং। দেখো প্রথমে অল্প নেগেটিভ দিয়ে আগে পড়াশোনায় ছেড়ে দিয়েছে, নেগেটিভের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। এখানেও দেখুন আমরা নেগেটিভের সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছে গেলাম। ক্লিয়ার? এবার মনে করো বাপ মায়ের দিকে তাকিয়ে সবার কষ্ট দুঃখ মনে হলো না আর ঠিক না, এবার একটু পড়াশোনা করতে হবে, এভাবে জীবন বরবাদ করা যাবে না। দিয়ে মনে করো পড়াশোনা শুরু করলো, দিয়ে আবার নেগেটিভ একটু একটু করে করে ইমপ্রুভমেন্ট হচ্ছে হচ্ছে, জিরোতে আসবে। এখানেও একটা আছে দেখো, এই দেখো। তাহলে এখন আমাকে একটা কথা বলো তো, আমি এখানে যে 4টা ভাগে গেছি, এখানেও 4টা ভাগে একই জায়গায় এসেছি, হ্যাঁ কিনা? ভালো করে খেয়াল করো। মানে মেন কথা হচ্ছে আমি এইখানে সরণকে মানে ওয়াই কে যেইভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এইখানে অলমোস্ট একইভাবেই রিপ্রেজেন্ট করা গেছে। সরণের মান বেড়েছে, কমেছে, ঋণাত্মক হয়ে আবার বেড়েছে, যা এখানে হয়েছে, এখানে অক্ষটা এরকম, এবং যা এখানে হয়েছে সেম ঘটনায় এই জায়গার মধ্যে হয়েছে। তার মানে আমরা যদি একটা সার্কুলার মোশনের ওয়াই নেই বা সরণ নেই, এটাকে আমরা একটা এস এইচ এম এর সরণের সাথে কম্পেয়ার করতে পারি। কারণ দেখো সরণগুলো একই রকম, এবং আমি মানে খুবই ছোট্ট বাচ্চাদের মতো করে তোমাদেরকে দেখাইলাম, এবং আমার মনে হয় তোমাদের মেনে নেওয়ার কথা যে এখানে যা আমরা দেখাইলাম এখানে একই রকম ঘটনাই ঘটেছে। দেখতে একই রকম হয়েছে কিনা, হয়েছে হয়েছে কিনা? তার মানে আমরা বলতে পারি আমরা সার্কুলার মোশনকেও এস এইচ এম এর সাথে তুলনা করতে পারি। এটা তোমাকে কেউ বুঝাবে না, প্র্যাকটিক্যাল কথা। এটা ছাড়া তুমি কোনোদিন কোনো ধরনের ইঞ্জিনিয়ারও হইতে পারবে না। এই কনসেপ্টটা যদি তোমার মাথার মধ্যে না ঢুকে, ভাই আমি এত সাইন নিয়ে ইউজ করতেছি কেন,
কারণ আমার যত ধরনের এসএইচএম আছে গতিপথ সরলরেখা হলেও তার যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, শুধু ডিসপ্লেসমেন্ট না, ভালো করে খেয়াল করো, এটা যদি সরণের ইকুয়েশন হয় এটাকে অন্তরীকরণ করলে বেগ হবে, বেগের মধ্যে থাকবে কস, ওটাকে অন্তরীকরণ করলে ত্বরণ হবে। তাহলে আমার সরণের মধ্যে সাইন থাকবে, আমার বেগের মধ্যে সাইন কস থাকবে, ত্বরণের মধ্যে সাইন কস থাকবে, তারপর আমার জীবনে তো সাইন কস নিয়ে হয়ে গেল। বোঝনি বিষয়টা? কিন্তু কেন আমি এত সাইন কসকে আমার জীবনে আনলাম কেন? কারণ এসএইচএম এর ইকুয়েশনটাকে যদি আমি লিখি তাহলে ওটা সাইন কসে আসছে, ঠিক আছে? এবং গতিপথ কিন্তু স্ট্রেট লাইনই থাকছে, গতিপথ স্ট্রেট লাইনই থাকছে, হ্যাঁ কিনা? কিন্তু আমি একটু আরেকটু মজা করে বোঝাই। ওই যে অনেক সময় ট্যারেড হয় না, দেখবা ওই যে যারা একসাথে মনে করো 200-300 জন নাচানাচি করে, উপর থেকে যখন দেখো বা টিভিতে যখন ভিডিওটা দেখা কি সুন্দর ঢেউয়ের মতো মনে হয় কিনা, কিন্তু আলটিমেটলি ওখানে কি থাকে 200-300 মানুষ, ওরা আপ ডাউন করে এমন করে যে দেখতে ঢেউয়ের মতো মনে হয়, তাই না? ওরা তো এরকম করে উঠানামা করে, এটাই দেখতে ঢেউয়ের মতো মনে হয়। সিম্পল হারমোনিক মোশনও আসলে তাই, কণাগুলো এরকম করে কিন্তু আপ ডাউন করছে, কিন্তু এটাকে যখন তুমি দেখছো তখন এই আপ ডাউনটা তোমার কাছে এরকম ঢেউয়ের মতো মনে হচ্ছে, এরকম ঢেউয়ের মতো মনে হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? তার মানে আমরা সার্কুলার মোশনকেও এখানে রূপান্তর করতে পারি, এসএইচএম কেও এখানে রূপান্তর করতে পারি। আগে বলো এই জায়গাটার বেসিক ওকে। আজকে আমি আমার হাতে দেখালাম, নেক্সট ক্লাসে আমি এটাকে সিমুলেশন দিয়ে দেখাবো, অনেক সিমুলেটর আছে, নো প্রবলেম। হাতেরটাকে বুঝতে পেরেছো কি? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটু মজা করব, মজা মানে আমরা এই ইকুয়েশনটা একেবারে ভিতরে ঢুকে যাব। এ সাইন ওমেগা টি প্লাস ডি কার পরিচয় কি, কার বাপ দাদার পরিচয় কি, এটা আমরা এখান থেকে শিখবো। সবার আগে আমরা একটু জানবো এই এর পরিচয় কি, বলতো? এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে বিস্তার। বিস্তার বা এর ইংরেজি নাম কি বলতো? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। তাহলে এর পরিচয় হচ্ছে বিস্তার, যার ইংরেজি হচ্ছে অ্যামপ্লিটিউড। ওকে, আচ্ছা, সাইন টু সাইন, হ্যাঁ কি না? আচ্ছা, সাইন সাইনি হলে সমস্যা নাই। এই টি মানে কি? টি মানে সময়, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, হাফ সেকেন্ড, 5 সেকেন্ড সময়, হ্যাঁ কি না? ঠিক। আচ্ছা, এবার আসি এই ওমেগার নাম কি বলতো? এটা পারার কথা তোমার, কৌণিক কম্পাঙ্ক। কিন্তু অনেক সময় এটাকে কৌণিক বেগ বলা যায়, অনেক সময় মানে 99.99% কেসেই বলা যায়। কেন বলা যায় আর কেন বলা যায় না আমি দুইটাই হালকা করে তোমাদের শিখাচ্ছি। এটার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আবার এটাকে কৌণিক বেগও বলা যায়। কেন বলা যায় আমি একটু ভালো করে যদি তোমাকে বোঝাই, দেখো বিষয়টা এরকম যে এই কৌণিক বেগ যদি ওমেগা হয়, মনে করো এইখান থেকে একটা কণা এইখানে গেছে টি সময়, তাহলে এই কণাটা মনে করো কেন্দ্রের এই কোণ তৈরি করেছে, কোণটা মনে করো থিটা, হ্যাঁ কিনা? তাহলে আমরা এই যে মনে করো এই বিন্দুটার সরণ ওয়াই কোনটা, এটা না, এইটুকুটাই ওয়াই না, হ্যাঁ কিনা? এইটুকুটা যদি ওয়াই হয় আমরা এরকম করে বলবো না যে ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, তাই তো? দেখো আমি বিষয়টা একটু বোঝাই। মনে করো আমি এই বিন্দুতে আছি, এই বিন্দুতে আমার একটা অ্যাঙ্গেল আছে, এরকম স্পর্শক আঁকলে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে না? তাহলে আমার এই বিন্দুর এই ওয়াই এর মান অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ওয়াই এর মান হচ্ছে এ সাইন থিটা। তাহলে থিটাই ওমেগা টি হয়ে যাবে। কেমনে হবে আমি একটু বোঝাই। তোমাদের খেয়াল আছে রৈখিক ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ভিটি লিখেছিলাম, কৌণিক ক্ষেত্রে এস এর জায়গায় ওমেগা, ভি এর জায়গায় থিটাই কিন্তু আসলে থিটাই ওমেগা টি। এবং নরমালি এইখানে এই ওমেগার ডেফিনেশনটা কি ছিল বলতো? 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, এর মানে কি 2 পাই এফ না, হ্যাঁ কি না?
তো এইখানেও আমরা যে কৌণিক কম্পাঙ্কের ডেফিনিশন দিচ্ছি ওমেগা, এটাও তো দিচ্ছি যে 2πm, তাহলে তো ঘুরে ফিরে এলে একই হয়ে যাবে। কিন্তু এটা 99.99% কেসে, 0.01% কেসে একই না। কোথায় একই না আমি একটু বলি। ধরো পৃথিবীর ঘূর্ণন, পৃথিবী এরকম করে ঘুরছে না, ঘুরতে 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 আবার সূর্যের পাশে ঘুরছে। এই যে যখনই এখানে ডবল মোশন চলে আসবে, দুই ধরনের, 3 ধরনের, বহু ধরনের ঘূর্ণন চলে আসবে, সরল দোলক মনে করো এরকম করেও বৃত্তাকার পথে ঘুরছে, এটা কিন্তু বৃত্তাকার পথ। আবার এইটুকুটা মনে করো SHM করছে, ডবল ঘূর্ণন চলে আসবে, তখন আর 2 ওমেগা সেম হবে না। পৃথিবী এরকম করে ঘুরতে 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 আবার নিজের রেসপেক্টে এইখানে 2 ওমেগা সেম হবে। কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক আলাদা হচ্ছে। কথা কি বুঝতে পেরেছো? বাট নরমালি 99.9% কেসে সূত্র একই, সব একই, মানে আমাদের সিলেবাসে আসলে একই, মানে আমাদের এইসব ডবল ঘূর্ণনের কোনো অঙ্কই নাই। শুধুমাত্র 19 সালে রাজশাহী বোর্ডে একটা কোশ্চেন দিয়েছিল, ওইখানে এই ঝামেলাটা ছিল। 19 সালে রাজশাহী বোর্ডে কোশ্চেন ছিল, তাছাড়া কোনো কোশ্চেনে কোনোদিন কোনো প্রবলেম হয় নাই। বিষয়টা হচ্ছে যদি দুইটা ঘূর্ণন বা ভিন্ন ঘূর্ণন না থাকে, আমরা ধরেই নিব যে 2 ওমেগা, 2 ওমেগা, আগে যেই ওমেগা সূত্র ব্যবহার করেছি ওগুলাই কার্যকর থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এ চিনলাম, ওমেগা চিনলাম, টি চিনলাম, এখন ডেল, তাই না? ডেল এখানে চিনতে হবে, চিনতে হবে না? তো ডেল চিনার আগে আমাদেরকে সবার আগে চিনতে হবে এই পুরাটা কি, তারপরে আমরা ডেলকে চিনতে হবে। এই পুরাটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এই পুরা জিনিসটার নাম কি জানো? বলবো বলবো? এই বাক্সটার নাম হলো দশা, বা ইংরেজি হলো ফেজ। এই পুরা জিনিসটার নাম হলো দশা বা ফেজ, দশা বা ফেজ। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দশা বা ফেজ কি জিনিস। তো আগে একটু মজার কথা বলি, পরে বইয়ের কথা বলবো। মজার কথা কি দেখো তো, ওই পুরো সবুজ রঙের বাক্সটা একটু দশা বা ফেজ, তাই না? ওই সবুজ রঙের বাক্সটা থাকে কোথায়? সাইনের পেটের ভিতরে থাকে। কোথায়? সাইনের পেটের ভিতরে। আমি তাই অনেক সময় মজা করে বলি, সাইনের পেটের মধ্যে যা থাকে তাই দশা। ঠিক আছে? তোমাদেরকে যেমন করে বলেছিলাম যে শিশির আঁকবো, এটা এক ধরনের তাপমাত্রা, এরকম করে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো দশা এটা এক ধরনের কি হবে? কোন হবে। সাইনের পেটের মধ্যে কেবলমাত্র কোনই থাকে, তাই না? সাইনের পেটের মধ্যে কি থাকে? দশা মানে আসলে কি দাঁড়াবে বলতো? দশা মানে কি? দশা মানে পরীক্ষায় যদি আসে দশা কাকে বলে, তুমি লিখলা স্যার সাইনের পেটের মধ্যে যা থাকে তাই দশা, দশা মানে কোন। স্যার তো বলবে যে কি যে শিখাইলো রে, স্যার তো গায়ে লাগবে তো, তাই না? যদি আমি 22 বছর স্টুডেন্টদের এটাই শিখিয়েছিলাম, ওদের খাতায় এটাই লেখা ছিল, সাইনের পেটের মধ্যে যা থাকে তাই দশা। ঠিক আছে? তো যাই হোক, তো দশা মিনিং এটাই, মানে দশার ফিলিংসটা এটাই, যে ওই পুরা সাইনের পেটের মধ্যে যা থাকবে তাই দশা, তাই দশা। এখন আমরা একটু বইয়ের সংজ্ঞাটা একটু শিখে নিব, কারণ পরীক্ষার হলে জড়তার ভ্রামকের সংজ্ঞা যেমন গুরুত্বপূর্ণ, এই দশা কাকে বলে এটা আরো গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। পরীক্ষায় আসে, মানে মনে করো 9টা বোর্ডের মধ্যে 8টা দিকে ক নাম্বার আসবে, দশা কাকে বলে, ফেজ কাকে বলে। তো আমার ছাত্রছাত্রীরা খাতা দেখে তোমাদের স্পেশালিটি যেন বুঝতে পারা যায়, প্রথমে তোমরা স্টার্টিংই করবো অন্যভাবে, দশা মানে কোন। আগে বেসিকটা লিখলে, যেটা আমি তোমাদের শিখাইলাম, এরপরে বইয়ের সংজ্ঞা দিবা। প্রথমে দশা মানে, স্যার বুঝে গেল যে তুমি জানো যে দশা কারো নাম না, দশা মানে কোনো ঘুমন্ত অবস্থা না। অনেকে মনে করে দশা মানে অবস্থা, দশা মানে কি? কোন। তাহলে আগে লিখলো দশা মানে কি? কোন। এবার বইয়ের সংজ্ঞাটা শোনো। বইয়ের সংজ্ঞাটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনরত কোন কণার গতির সম্যক অবস্থা, সম্যক অবস্থা মানে সমগ্র অবস্থা, অর্থাৎ সরল, বেগ, ত্বরণ ইত্যাদি যা দ্বারা প্রকাশ পায় তাকেই দশা বলে। আমি আবারও বলি, একটু বুঝাই দিই, সংজ্ঞাটা বানালে মনে থাকে না।
আসলে এই ইকুয়েশনটার দিকে একটু ফিরে আসো তো। এই ইকুয়েশনটাতে এ তো ধ্রুবক, ওমেগাও ধ্রুবক, মানে এ ধ্রুবক, তাহলে ওয়াই এর মান কি এই সাইনের পেটের মধ্যে জিনিসটা দিয়ে পরিবর্তন হবে না? বেশি খেয়ে ফেলেছো, কম খেয়ে ফেলেছো, খিদা লেগেছে, বেশি খেয়ে ফেলেছো, পেট ব্যথা করছে, এরকম বিষয় নাকি? তাহলে এই এই জিনিসটা দিয়ে ওয়াই নিয়ন্ত্রিত হবে না? ওয়াই মানে সরণ, যা দিয়ে সরণ নিয়ন্ত্রিত হবে তা দিয়ে বেগ নিয়ন্ত্রিত হবে, যা দিয়ে বেগ নিয়ন্ত্রিত হবে তা দিয়ে ত্বরণ নিয়ন্ত্রিত হবে। আর এস এইচ এম এর গতির সম্মুখ অবস্থা, গতি মানে কি? বেগ, ত্বরণ, সরণ, এগুলাই তো গতি, এগুলো নিয়ে তো গতি। এই বিষয়টা কি বলতেছে? কোন সরল ছন্দিত স্পন্দনে, লেখো না কেউ, স্পন্দনরত কোন কণার গতির সমগ্র অবস্থা বা সম্মুখ অবস্থা, তোমাদের বইয়ের ভাষায় সম্মুখ অবস্থা মানে কি কি? বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি যা দ্বারা প্রকাশ পায় তাকে কি বলা হয়? দশা। ঠিক আছে, আমার সাথে একটু সংজ্ঞাটা একবার বলো তো। যা দিয়ে কোন সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনরত কণা গতির সম্মুখ অবস্থা অর্থাৎ বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি প্রকাশ পায় তাকে দশা বলে। খুব কঠিন, কঠিন তো হওয়ার কথা না মনে হয়। এবার শোনো, তোমরা বলিও না এবার। যা দিয়ে কোন সরল ছন্দিত স্পন্দনের স্পন্দনরত কণার গতির সম্মুখ অবস্থা অর্থাৎ বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি প্রকাশ পায় তাকে দশা বলে। আর এই দশা মানে কি? ঠিক আছে, তাড়াতাড়ি সংজ্ঞা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় মনে করো আসলো বলে। বুঝছে? দশা মানে কি বলো? শুনতে পাচ্ছি না। এটা এত আনইম্পর্টেন্ট জিনিস না যে এত মুরগির মতো করে বলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট বলতে হবে। দশা মানে কি? ও, এই দশা দিয়েই পুরো তরঙ্গ চলবে। যা দিয়ে কোন সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনরত কণার কি কি প্রকাশ পায়? গতির, ত্বরণ, সরণ, বেগ ইত্যাদি প্রকাশ পায়, অর্থাৎ গতির সম্মুখ অবস্থা, মানে সমগ্র অবস্থান প্রকাশ পায়। এক কথা, সম্মুখে সমার্থক শব্দ সমগ্র। আমি কি বলবো? বুঝতে পেরেছি। এখন এই পুরো জিনিসটার মধ্যে যদি টি এর মান 0 বসায় তাহলে কি ডেল পাওয়া যাবে না? টি এর মান 0 অবস্থাটাকে আমরা কি বলি? আদি বলি না? টি এর মান 0 বসাইলে তুমি যে দশা পাবা তার নাম কি হবে? আদি দশা। তাই এই ডেলের নাম হলো আদি দশা। তবে ইংলিশটা একটু জানতে হবে। এই আদি দশার ইংলিশ হচ্ছে ইপোক। আমি তোমাদেরকে একটা মজার কথা বলি। 2021 সালে দিনাজপুর বোর্ডের ক নাম্বার প্রশ্ন, ইপোক কি? টিচারও পারে না, স্টুডেন্টও পারে না, কেউই পারে না ইপোক কি। ওরা ফেসবুক জুড়ে মারামারি, ইপোক কি, ইপোক কি, ইপোক কি। শোনো না, কোয়েশ্চেনে লিখেছে ই প ক কি। ল্যাব জীবনে কেউ দেখেনি ইপোক কি। মানে কোয়েশ্চেন কর্তার কত বড় আওয়াজ দেখো। আরে বেটা, তুই দিবি ইপোক কি, তুই ইংলিশেই লেখ ইপোক। ও ইংলিশ অর্থকে বাংলায় পারিভাষিক শব্দ বানিয়েছে, যে কোশ্চেনে দিয়েছে ইপোক কি। পোলাপান বুঝে না ইপোক কি। কেউ লিখেছে রস্বই প ক মিলে যা হয় তাই ইপোক। ইপোক মানে হলো আদি দশা। ঠিক আছে, অর্থাৎ দশার সংজ্ঞা দিয়ে বলতে হবে আদি সময়, অর্থাৎ টি এর মান 0 হলে যে দশা পাওয়া যায় তার নামেই আদি দশা বা ইপোক। কি টাইপের লেম কোশ্চেন ইন্টারে আসে, বুঝেছো?
মানে একটা ইংলিশ ওয়ার্ডের সে বাংলা করে ওরকম একটা হিব্রু ভাষার মতো শব্দকে ক নাম্বার কোশ্চেনে দেয় ইপোক। ঠিক আছে, মানে কতটা লেম হইতে পারে কোশ্চেন আর কি। যাই হোক, না ওর জানতে চাইতেই পারে ইপোক কি, তো ইংলিশে লেখ, বাংলায় লিখতে হবে। ইপোক কি? মাতৃভাষার জন্য মুক্তিযুদ্ধ করে শুধু বাংলা ভাষায় লেগেছে, কিন্তু ইংলিশটাকে আবার বাংলায় করে দরকারটা কি ছিল? যাই হোক, তা আবার ভাষার মার সামনে হতাশ। এই তখন আমাকে বলো y = a sin omega t + del, এর প্রত্যেকটা পরিচয় কি তোমরা ক্লিয়ার? অ্যামপ্লিটিউড মানে সর্বোচ্চ কতটুকু লম্বা তুমি হতে পারো, তুমি না স্প্রিং। ঠিক আছে, ওমেগা মানে কৌণিক বেগ, মানে ওই একই জিনিস, কিন্তু এটা এই এরকম ফ্রিকোয়েন্সি বল। ঠিক আছে, টি মানে সময়, আর ওমেগা টি প্লাস ডেল পুরোটা মিলে দশা, আর শুধু ডেল মানে ক্লিয়ার। এখান থেকে লাস্ট একটা টাইপ আজকের ক্লাসের জন্য আমাদের খুবই ভাইটাল টাইপ, দেখো শোনো। ছু 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 ছু, এটা একটা সাইন ওয়েভ। কি ওয়েভ? আচ্ছা, এবার কিছু কথা আছে তোমাদের সেখানে, দেখো তো। এই যে সাইন ওয়েভ, এই সাইন ওয়েভের এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব কতখানি আগে লিখে ফেলেছি। এই ল্যামডা দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কতখানি? পর্যায়কালে সমান সময় লাগবে। খুবই ভালো কথা। আর একটা জিনিস বলবা, এইখান থেকে একটা কণা যে ঘুরতে 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 এখানে গেল, এর কোণের পরিবর্তন কতটুকুটা হলো? আমি আবারও বলি, এইটুকুটাকে কি আমরা একটা এই গতির সাথে মিলাই দিতে পারলাম না? তাহলে একটা বৃত্তে কতখানি কোণ যায়? এইখান থেকে এইখানে যাওয়ার মানে কি এই বৃত্তের সাথে তুলনা একটা করলাম না? কতখানি কোণের পরিবর্তন হলো? তার মানে এই তিনটা জিনিস সমতুল্য, নট সমান। কারণ কখনোই গরু আর ছাগল সমান হয় না, কিন্তু অনেক সময় আমরা বলতে পারি না চারটা ছাগলের দাম একটা গরুর দামের সমান, তাহলে আমরা লিখবো চারটা ছাগল ইকুইভ্যালেন্ট একটা গরু, দিয়ে ধরো লিখলাম চারটা গরু ইকুইভ্যালেন্ট একটা উট। বলতে পারি তো, এরকম বলতে পারি না? এদেরকে কিন্তু সমান বলা যাবে না, এদেরকে কি বলতে হবে? সমতুল্য। ওই যে বাচ্চাকালে অঙ্ক করতে না, 6টা নারী 5টা পুরুষের সমান কাজ করে, করতে না? ছিল না এরকম কি যেন নারী পুরুষের অঙ্ক? এদেরকে কিন্তু সমান বলা যাবে, এটা কি সমতুল্য, ইকুইভ্যালেন্ট। মানে একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা। এই তিনটা নিয়েও আমরা একই কথা বলতে পারি। কি বলতে পারি দেখো, আমরা এই তিনটাকে মিলিয়ে এমন একটা লাইন লিখতে পারি, খুবই মারাত্মক লাইন, ল্যামডা ইকুইভ্যালেন্ট 2π ইকুইভ্যালেন্ট। মানে কি জানো? ল্যামডা পরিমাণ দূরত্ব পার্থক্য হলে কোণের পার্থক্য হবে 2π, সময় লাগবে t। আমি এটাকে এরকম করে বলি, একটা ফাঁকা রাস্তা তুমি গাড়িতে করে যাবা, তোমার যেতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে টাইম 2 ঘন্টা, দূরত্ব নির্দিষ্ট, চাকা কতবার ঘুরবে সেটা নির্দিষ্ট। বেশি দূরত্ব যাও, টাইমও বেশি লাগবে, চাকাও বেশি ঘুরবে, দূরত্ব বেশি যাবে, মানে দূরত্ব বেশি যাবা, চাকাও বেশি ঘুরবে, সময় বেশি লাগবে। দূরত্ব কম যাও, চাকাও কম ঘুরবে, সময়ও কম। কথা বুঝতে পারছো? এই তিনটা জিনিসকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। এবং পরীক্ষায় যে প্রশ্ন আসে, এটাকে বলা হয় পথ বা পথ পার্থক্য। আর 2π কোণ, এটাকে বলা হয় দশা। কি বলা হয়? আর এটাকে বলা হয় সময়। এটাকে কি বলা হয়? সময়। এবং এই কোশ্চেনটা, এই টপিকের কোশ্চেন 4টা অধ্যায় আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এবং এতটুকু নিশ্চিত এইখান থেকে কোশ্চেন না হলে পরীক্ষার কোশ্চেন হবে না। একটা চ্যালেঞ্জ লাগো, এইখান থেকে যদি 1 মার্কও আসে তাহলে তোমাদের কোর্স ফি দেবো, আর না আসলে কোর্স ফি এত সুন্দর একটা চ্যালেঞ্জের অপশন দিলাম, তোমরা রাজি হচ্ছে না। এইখান থেকে একটা কোশ্চেন আসা মাস্ট, আসতেই হবে শিওর, কারণ 4টা অধ্যায় একই সূত্র। বুঝতে পারছো? তাহলে ঘটনা হচ্ছে অঙ্কটা আমরা যেভাবে করে করবো, অন্যরা অনেক ফালতু ভাবে করে এবং ভুল যায়। আমরা কি করে করবো আমি বলি, প্রশ্ন আমি বুঝাই, উত্তর তোমরা বুঝে নাও। শোনো, ল্যামডা ইকুইভ্যালেন্ট 2π ইকুইভ্যালেন্ট t, এটা কিন্তু কোনো শর্টকাট সূত্র না। আমি একবার প্র্যাকটিক্যালি দেখালাম, দেখো যে দূরত্ব ল্যামডা পরিমাণে গেলা, টাইম লাগবে t, কোণ লাগবে 2π। সো এটা ইকুইভ্যালেন্ট তুমি লিখতে পারো, এটা লিখলে কোনো সমস্যা নেই, লেখা যাবে, রিটেন পরীক্ষাতে লেখা যাবে, কোনো সমস্যা নেই।
পরীক্ষায় দিবে λ/2 পথ পার্থক্যে দশা পার্থক্য কত। λ/2 পথ পার্থক্যে দশা পার্থক্য কত। কি করলা তোমরা? হ্যাঁ, এই তো আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা কি বললা? এটাকে যা দিয়ে ভাগ দিবে এটাকে তো তাই দিয়ে ভাগ দিতে হবে, কারণ এটা তো সমান চিহ্নের মতো, হ্যাঁ কি না? λ/2 বলেছি দশা পার্থক্য, দশা মানে কোন 2π কে 2 দিয়ে ভাগ করবে। এই কোশ্চেন পারে না আমাদের। হাসো না? এবারও প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসবে, তাও ভুল করে আসবে। হিরে এটা মিলছে না কেন? টাইমই পাইনি রে। 1 সেকেন্ডে তো টাইম লাগবে না এটা করতে আমার জানা মতে। কিন্তু ওরা সবাই সূত্র, বইয়ে কিছু সূত্র আছে ওগুলা দিয়ে করে, মিলে না। সমস্যা এখানে। যাই হোক, শোনো, তাহলে একটাকে যা ভাগ করবো আর একটাকেও তাই দিয়ে ভাগ করবো। দেখি কাকে ধরা যেতে পারে। কাকে ধরবো? মাইশা দাঁড়াও। মুখটা লুকানোর চেষ্টা করলো, তাই ধরতাম না। তাহলে মাইশা বলো তো, π/2 দশা পার্থক্যের জন্য, π/2 দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত। π/2 দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত। λ/4। হ্যাঁ, এত ভয় কি আছে? অবশ্যই ঠিক আছে, বসো। মানে বিষয়টা কি দেখো, π/2 কখন আসবে? যখন তুমি 4 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে একে কত দিয়ে ভাগ করবে? 40 দিয়ে। ক্লিয়ার? একে যা দিয়ে ভাগ করবা ওকেও তাই দিয়ে। তাহলে এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে পারবা? পারবা? ভালো করে বলো, পারবা? আজকে চিরকুটে কিন্তু এটা আসবে, পারবা তো? কেন দিব না? চিরকুট থেকে পরীক্ষা কেমন করবে এটা বুঝছো না? এটা তো শিওর কোশ্চেন। ভালো লাগছে না দেখানো? তো এক লাইনে অঙ্ক হইলে তো 10 টাকা করার দরকার আছে? এটাই বেসিক রে বেটা, পারে না মানুষ। ঠিক আছে? এমসিকিউ দিলে তো এরকম, রিটেনে দিলে এরকম। আরে আল্লাহ রে, রিটেনে আরো কি করবে? শোনো, রিটেনে তোমাকে ল্যামডার মান দিয়ে দিবে, তাহলে তো হয়ে গেল। ধরো আমি বললাম তরঙ্গ দৈর্ঘ্য 5 মিটার দিয়ে আমি বললাম 12 মিটারের জন্য কতখানি কোণের পার্থক্য হবে। ভালো করে এই তাহলে ওইটিক নিয়ম হয়ে গেল না? তরঙ্গ দৈর্ঘ্য বললাম 5 মিটার, 12 জন্য কতখানি লাগবে, তাহলে তোমাকে কি করতে হবে? 5 জন্য 2π, 1 জন্য এত, 12 জন্য এত, হয়ে গেল। আর কি লিখবা? বাচ্চাকালে এই ঐকিক নিয়মের অঙ্ক করে 10 মার্ক লাওনি? এখন বড় হয়েছে তো সমস্যা। তুমি যে বুঝতে পারছো এটা এইভাবে হবে, এটাই তো অনেক কিছু। পারিস তাইলেই হবে, দেখা যাবে চিরকুটে, নো টেনশন। এই সিস্টেম বুঝতে পেরেছো? ক্লিয়ার? আজকের ক্লাস কিন্তু অনেক ছোট ছিল বাট খুব কনসেপচুয়াল। বুঝতে পেরেছো? খাতা বন্ধ করো।